সর্বনাশ হয়ে গেছে আমার, ফেঁসে গেছি আমি। তামিম খুব জোরে জোরে নিজেই নিজের কথাগুলো বলতে থাকে, আর সাথে সাথে তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। ক্যাঠা করলো আপনার সর্বনাশ হয়, আমারে কন খালি। তামিম কালামানিকের কথা শুনে পেছনে ফিরে তাকায়, আর তার পাশে থাকা টাকলা মফিজের হাত ধরে টান দিয়ে তার টাক মাথাটায় চুমু খায়। এই টাকলাই আমার সর্বনাশ করছে, ধর রে। তামিমের কথা শুনে বাকি চারজন টাকলা মফিজের ওপর ছাপিয়ে পড়ে, আর যে যার মতো কিল ঘুষি মারতে থাকে। অন্যদিকে তামিম তখনও সুবহাকে জড়িয়ে ধরার মুহূর্ত ভুলতে পারে না। আল্লাহ রে, মারে বাবা রে, ওরা আমার সর্বস্ব লইটা নিল, ভাই বাঁচান আমারে, ও ভাই। টাকলা মফিজের চিৎকার শুনে তামিমের টনক নড়ে। সে পেছনে ফিরে দেখে আসলে মফিজকে ধরে বাকেরা রাম কেলানি দিচ্ছে। শালার হয়রা থাম, আমার টাকলা টাক ফাটাইতাছস কেন? তামিমের কথা শুনে বোমাসাকে প্রতিবাদ করে ওঠে, না ভাই, ওই আপনার সর্বনাশ করছে, ওরে ছাড়ব না। হ ভাই, আজকে ওরে সানডে মানডে ক্লোজ করো। কালামানিক আর বোমা সাকিবের কথা শুনে তামিম নিজের মাথায় নিজেই হাত দেয়। ওর মতো টাকলা আমার কি সর্বনাশ করব, ছাড় ওরে। তামিমের কথা মতো সবাই টাকলা মফিজকে ছেড়ে দেয়, কিন্তু ততক্ষণে মফিজের অবস্থা শেষ প্রায়। মফিজের গেঞ্জি ছেঁড়া, জুতা ছেঁড়ার, মুখের আকৃতি প্রায় 12টা বাঁচিয়ে দেয় তারা। মফিজ ধীরে ধীরে তার ছেঁড়া জুতোটা হাতে নেয়, আর সামনে থেকে চারজনের দিকে তাকায়। আবেগে যে তারা মফিজের 12টা বাঁচিয়ে ছেড়েছে সেটা এতক্ষণে উঠে গেছে তারা। যে যার মুখের দিকে তাকায়। মফিজ নিজের জুতোর দিকে তাকিয়ে বাকিদের দিকে তাকায়, আর খুব জোরে গালি দিয়ে তাদের ধাওয়া করে। আর বাকিরা যে যার মতো পোড়াবাড়ির আশেপাশে লুকিয়ে পড়ে, কারণ টাকলা মফিজ আজকে তার টাক দিয়ে বাকিদের শেষ করবে বলে নিয়ত করে ফেলে। আর তামিম তাদের এই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। কপাল করে 5টা সঙ্গী পাইছি, 5টায় 5 প্রকারের পাগল। তাদের দৌড়াদৌড়ি এভাবে চলতেই থাকে যতক্ষণ না তামিমের ছাড়ি পড়ে। তামিম খুব জোরে ধমক দেওয়ার সাথে সাথেই সবাই যে যার মতো দাঁড়িয়ে পড়ে। আর তামিম আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজতে থাকে। পায়ের কাছে মোটা লাঠি পড়ে থাকতে দেখে তামিম তা হাতে নিয়ে নেয়, আর তাদের তাড়া করতে থাকে। ভাই খেপসে রে, পালা রে শালার ভাইরা, পালা। মাহিরের চিৎকার শুনে বাকিরা যে যার অবস্থান থেকে লুকিয়ে পড়ে। এইভাবেই সারা বিকেল পার হয় তাদের। খন্দকার বাড়ি। সারা রাস্তা সুবহা খুব ভয় হয়ে আসে, তার কাঁধে এখনো মানুষের রক্ত লেগে আছে, আর সারা শরীরে তামিমের। সুবহা খুব নম্র ভদ্র হয়, কখনো কোনো ছেলের সাথে মেলামেশা করেনি সে। পড়াশোনা ছাড়া কখনো বাড়ির বাইরেও বের হতো না সুবহা, কিন্তু আজকে কেউ একজন তাকে জড়িয়ে ধরলো। তার বয়সে মেয়েরা যেখানে এত অ্যাডভান্স, সেখানে সুবহা নিজেকে রেখেছে অতি সাধারণ। প্রতিটি মেয়ের মতো সুবহাও তার বিয়ে নিয়ে, জীবন সঙ্গী নিয়ে অন্যরকম চিন্তা করত। বান্ধবীদের সাথে আড্ডায় সবসময় সুবহা বলতো খুব ভালো একজন মানুষের সাথে তার বিয়ে হবে, অতি সাধারণ একজন মানুষ তার জীবন সঙ্গী হবে। কিন্তু কে জানতো তামিমের মতো এমন রকচটা মানুষের পাল্লায় পড়বে সুবহা। বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে সুবহা খুব আতঙ্কে থাকে। যদি তার মা জানতে চায়, কি বলবে তাকে? কোথা থেকে আসলে এত রক্ত তার শরীরে? সুবহার চিন্তার মাঝেই তার মা দরজা খুলে দেয়। কিরে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? এমনি মা, আয় জলদি। সুবহা মায়ের সাথে ভেতরে ঢুকে পড়ে, আর মনে মনে দোয়া পড়তে থাকে যেন তার মা কিছু জানতে না পারে। মেয়েটা এখন কেমন আছে রে শুভ? কোন মেয়ে মা? আরে যার অ্যাক্সিডেন্ট হলো, তুই যাকে ধরে হসপিটালে নিয়ে গেছিলি। সুবহা তার মায়ের কথায় মাথা মুন্ড কিছুই বুঝতে পারে না, শুধু বোঝার চেষ্টা করে ঠিক কি বলতে চাচ্ছে তার মা। দেখেছিস কত রক্ত লেগে আছে গায়ে, মেয়েটিকে অনেক ব্যথা পেয়েছে। সুবহা তার মায়ের কথা এবার বুঝতে পারে, কিন্তু তার মাকে এই ঘটনা কে সাজিয়ে বলতো? সুবহার চিন্তার অবসান ঘটিয়ে তার মা জানায় তাদের বাংলা মিস জানিয়েছে কল দিয়ে, আর কালকে নতুন কলেজে নিয়ে অ্যাডমিশন করাবে সেটাও বলেছে। সুবহার আর বুঝতে বাকি থাকে না এগুলো কার কাজ। সুবহা তার মায়ের সাথে কথা বলে রুমে চলে যায়, আর লম্বা শাওয়ার নেয়।
সোহা তার চুল মুছতে মুছতে ফোনে টেক্সট আসার শব্দ পায়। চুল মুছতে মুছতে ফোনটা হাতে নিয়ে দেখে তামিমের টেক্সট। সোহা খুব দ্বিধা নিয়ে টেক্সটটা ওপেন করে। সাজবে আমার জন্য, তাছাড়া নয়। সোহা তামিমের টেক্সটের আগামাতা কিছুই বুঝতে পারে না। বিছানায় ছুঁড়ে মারে ফোনটা। পোড়াবাড়ির দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তামিম সরকার। একটা হাত দেয়ালে ঠেকিয়ে রেখেছে, আর অন্য হাতে ধরে রাখা সিগারেটের ধোঁয়া ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। তামিম আজকে আর তার মধ্যে নেই। আটকা পড়ে গেছে এক রমণীর মায়ায়। এই 28 বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ করা আমি কিভাবে একটা 19 বছরের মেয়ের মায়ায় আটকালাম? এই 28 বছরের জীবনে কোনো নারীকে স্পর্শ না করা আমি কিভাবে একটা 19 বছরের মেয়ের মায়ায় আটকালাম বলতো? তামিমের আবেগী কথাগুলো শুনে তার পঞ্চপাণ্ডবের মুখে হাসি চলে আসে। অবশেষে তামিম সরকারের মতো বদমেজাজি লোকও কারো মায়ায় আটকালো। সবই ফেরেম ভাই, সবই ফেরেম। বহুত খারাপ জিনিস, যারে ধরে তেনা তেনা কইরা ছাড়ে। মানিকের কথা শুনে তামিমের মুড নষ্ট হয়ে যায়। শালা মুডটাই নষ্ট করে দিলি। তামিমের কথার মাঝে মাহির বলে, সরকার বাড়ি থেকে কল এসেছিল, তামিমকে যেতে বলেছে তানভীর সরকার। মাহিরের কথা শুনে তামিম আর বাকিরা রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। তামিম তার খোলা জিপ নিয়ে রওনা দেয়, আর বাকিরা বাইক দিয়ে তার পিছু পিছু আসে। সরকার বাড়ি। আজকে সরকার বাড়িতে যেন চাঁদের হাট বসেছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ এসেছে আজকে সরকার বাড়িতে। ভোটে তানভীর সরকার জিতে আরেকবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ প্রায় 97%। সেই সুবাদে প্রায় নেতারা এসে ভিড় করে। কিন্তু আজকের এই মিটিং একটু অন্যরকম বটে। তামিম সরকারের বিয়ের কথা হচ্ছে আজকে। স্যার, আমি বলি কি, তামিম বাবা আসলে তার সাথে একবার কথা বলুন। দেখুন পানিমন্ত্রী, তামিম কাকে বিয়ে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। তাও স্যার, মেয়েটা জিদ ধরেছে তামিম বাবাকেই বিয়ে করবে। কে কাকে বিয়ে করছে মন্ত্রী? কে কাকে বিয়ে করছে মন্ত্রী? তামিম অন্দরমহলে ঢোকার সাথে সাথে কেমন যেন একটা নীরবতা শুরু হয়ে যায় সেখানে। তামিমকে ভয় পায় না এমন লোক খুব কমই আছে। আসলে বাবা, আপনার বিয়ের কথা বলছিল। তাই নাকি? যতদূর জানি আমি তো এটিএম না, বাপ আছে আমার এখনো। আপনার চিন্তা করতে হবে না। তানভীর সরকার মুখে একটু হাসি নিয়ে তামিমের কাছে যায়। বাবা যান, এবার কিন্তু আপনার বিয়েটা করা উচিত। আপনার ছেলের বউ এখনো ছোট আপা, আমাকে সামলানোর ক্ষমতা তার নেই। ইন্টার পরীক্ষা শেষ হোক তারপর তুলে আনবো নে। তামিমের কথা শুনে উপস্থিত সকলে একটু চমকে যায়। শেষমেশ তানভীর সরকারের ছেলে একটি ইন্টার পড়ুয়া মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। যদিও সকলের মধ্যে একটু আলোচনা শুরু হয়, কিন্তু তামিম সরকারের ব্যক্তিগত বিষয়ে কথা বলবে এমন সাহস কারো নেই। তামিম কথাগুলো বলেই উপরে চলে যায় আর দরজা লক করে দেয়। লম্বা একটা শাওয়ার নিয়ে তামিম এসে সোজা তার বেডে বসে পড়ে আর নিজের ফোন বের করে সুবহার ছবি দেখে। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা, তাই তো? তা তো হবে না। সকাল। আমার ঘুম কেড়ে নিয়ে তুমি আরামে ঘুমাবা, তা তো হবে না সকাল। তামিম কিছুক্ষণ চিন্তা করে তার লোকদের ফোন দেয়, তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমার ঘুম আসতেছে না। তারপর তামিম রেডি হয়ে বেরিয়ে পড়ে, সাথে তার লোকরাও থাকে। কিছুক্ষণ পর গাড়ি থামে সুবহাদের বাড়ির সামনে। তামিম নামা মাত্রই সুবহাদের বাড়িওয়ালা তার কাছে চলে আসে আর থরথর করে কাঁপতে কাঁপতে চাবি তার হাতে দেয়। মাহির ভাই দে। জি ভাই। তামিমের নির্দেশনা মতো সুবহাদের বাড়িওয়ালাকে নগদ 50,000 টাকা দেয় মাহির, কারণ সুবহাদের বাড়ির ডুপ্লিকেট চাবি তাকে এনে দেয় সে, যেটা দিয়ে দরজা খুলে তামিম সুবহার কাছে যাবে। তাই খুশি হয়ে তামিম তাকে পুরস্কার দেয়। মানিক ভাই, আমি এখনই যাইতাছি। তামিমের কথা মতো মানিক আগে বাড়ির ভেতরে ঢোকে আর সবাইকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে, সুবহাকে ছাড়া। ভাই একটা কথা কই। বল। আপনি চাইলেই তো যে কোনো বাড়ির ভেতরে চাইতে পারেন, বাধা দেওয়ার মতো কারো সাহস নাই, তাহলে এই গোপনীয়তা? মাহিরের কথা শুনে তামিম উপরে তাকায় আর আসমানের দিকে ইশারা করে বলে,
আমি চাইতেছি না সে হয় পাক, তার পরিবার তাকে কোনো প্রেশার দিক। তামিম কথাগুলো বলেই ভেতরে ঢুকে পড়ে, আর বাকিরা যে যার মতো গাড়িতেই শরীর এলিয়ে দেয়। তামিম বাড়ির ভেতরে ঢুকে সোজা সোফার রুমে চলে যায়, আর তার মাথার কাছে যেয়ে বসে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সোফার দিকে। আজকে যেন তামিমের পরীকে রাত পরের কোনো অংশে কম লাগছে না। এই রাত পরে তামিম এভাবে বেশ কয়েকবার সোফাকে ডাকে, কিন্তু রাত বেশি হওয়ায় বেশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে সোফা। এই রাত পরে তামিম ধীরে ধীরে বেশ কয়েকবার ডাকে সোফাকে, কিন্তু রাত গভীর হওয়ায় সোফা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তামিমের ডাকার পরও ওঠে না। তামিম সোফার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায়। আমার ঘুম কায়রা নিয়ে তুমি ঘুমাইতেছ, বিষয়টি বড়ই বেমানান সোফা। তামিমের কণ্ঠে অদ্ভুত এক কোমলতার নিঃস্বার্থ ভাব চলে আসে। তামিম সোফার আরো কাছে নিজের মুখটি নিয়ে নেয়। তাদের ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সোফার। ঘুমের ঘরে আবসা আবসা ভাবে চোখ খোলে সোফা। চোখ খোলার সাথে সাথে তামিমকে নিজের এত কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার। ধরফরিয়ে উঠে বসে সোফা। তামিম তখনও শান্ত হয়ে বসে থাকে সোফার সামনে। আপনি? তামিম ব্রুকুচকে তাকায় সোফার দিকে। কেন, অন্য কেউ আসার কথা ছিল নাকি? না, আপনি কিন্তু কিন্তু আপনি ভেতরে কি হবে? তামিম হঠাৎ করে সোফার হাত ধরে ফেলে। তোমাকে দেখতে মন চাইছে, চলে আসছি। একটা বাড়ির দরজা কি আমাকে আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে? আপনি এখানে কেন? প্লিজ যান এখান থেকে। সোফার চলে যাওয়া বলাটা বোধ হয় তামিমের খুব একটা পছন্দ হয়নি। সে হুট করে উঠে দাঁড়ায় আর সোফার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যেতে থাকে। সোফা খুব ভয় পেতে থাকে, যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে। তামিম সোফাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায়। সোফা পা থেকে মাথা অব্দি সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকে। মাথায় ঘোমটা দাও, বাইরে তোমার দেবররা আছে। তামিমের কথা মতো সোফা মাথায় ঘোমটা দিয়ে নেয়। ঘোমটা দেওয়া সোফাকে দেখে তামিমের মুখে হালকা হাসি ফুটে ওঠে। তোমাকে আমার বউয়ের মতো লাগতেছে এখন। তামিমের কথা শুনে সোফা শুকনা ঢোক গেলে তামিম আবার সোফার হাত ধরে বাইরে নিয়ে যায়। তামিম সোফাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে, কারণ তামিমের করার নির্দেশ সে ছাড়া আর কেউ সোফার দিকে তাকাবে না। তামিম সোফাকে নিয়ে সোজা তার জিপে বসে পড়ে। উদ্দেশ্য পোড়াবাড়ি। পোড়াবাড়ি রাত 2:30। চাঁদের আলোয় ভিজে আছে পোড়াবাড়ি। তামিম সোফাকে নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সোফাকে বসায়। সোফা এক কোণে বসে তামিম কোনো কথা না বলে সোজা সোফার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তামিমের এমন কাণ্ডে কিছুটা ঘাবড়ে যায় সোফা। তামিমের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সোফার। তামিম আরাম করে শুয়ে পড়ে সোফার কোলে। কাল থেকে আমি ঘুমাইনি রাত পরি, আমাকে ঘুমোতে দে। সোফা একটি দীর্ঘশ্বাস ফেলে, কারণ তামিম কেন ঘুমায়নি সেটা তো সোফার জানার কথা। কিন্তু সোফার কি দোষ সে ঘুমায়নি? খুব খারাপ লাগতে থাকে সোফার। থরথর করে কাঁপতে থাকে সে। যাকে সবাই জমের মতো ভয় পায় সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। সোফার এমন কাঁপাকাঁপিতে ঘুমে কিছুটা বিঘ্ন ঘটে তামিমের। এত কাঁপাকাঁপি করছিস কেন পরি? কাঁপাকাঁপির মতো তো এখনো কিছু করিনি, যখন করব তখন কাঁপিস। তামিমের এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সোফার ভয় বেড়ে যায় আরো 1000 গুণ। চোখ বন্ধ করে ফেলে সে। কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খোলে সোফা। এই 28 বছরের জীবনে শিখেছি কিভাবে মানুষ খুন করতে হয়। এখন শিখতেছি নিজের কাছ থেকে। এখন শিখতেছি নিজের থেকে বয়সে ছোট মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয়। হায় রে কপাল। সোফার চোখ বেয়ে পানি পড়ে, কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতেই চায় না সে। সোফার চোখের পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে। পানি পড়তেই তামিম উঠে বসে আর নিজের হাত দিয়ে সোফার চোখের পানি মুছে দেয়। আমি ভালো মানুষ না সোফা,
তোমার উচিত হয়নি আমার চোখে পড়া। এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে। তামিমের কথা শুনে সোফা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে। সোফাকে কাঁদতে দেখে তামিম উঠে দাঁড়ায়। তারপর সোফার হাত ধরে তাকে দাঁড় করায়। তারপর তাকে নিয়ে চলে যায় জিপের কাছে। সোফাকে বসিয়ে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয়। গাড়ির গতি এত জোরে ছিল যে সামনে কেউ বললে সোজা পিষে যেত। তামিমের চোয়াল খুব শক্ত। সে সোফাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে। সুবাহ বাড়ি আসার সাথে সাথে ভেতরে ঢুকে পড়ে। তামিম এবং তার পঞ্চপাণ্ডব রওনা দেয় সরকার বাড়ির উদ্দেশ্যে। তামিমকে তো রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায় না। সবাই চুপচাপ থাকে গাড়িতে। সরকার বাড়িতে আসা মাত্র তামিম হনহনিয়ে ভেতরে চলে যায়। তানভীর সরকার তখনও জেগে আছে। আব্বাজান। জি বাবাজান, আমি বিয়ে করতে চাই। আলহামদুলিল্লাহ, যে কোনোদিন মেয়েকে উঠায় নিয়ে আসতে পারি, আগে থেকে বলে রাখলাম আপনাকে। তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায়। তানভীর সরকারকে কিছু বলার সুযোগটুকু দেয় না। তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সোফার ছবি দেখে। এখন তো তোকে আমার লাগবেই সোফা। তামিম খুব জোরে সোফার ছবিতে কিস করে। সকালবেলা তামিমের নিদর্শন মতো সোফা সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তামিমের পার্ট অফিসের সাথের কলেজে, যেন সে সোফাকে খুব কাছে থেকে দেখতে পারে। নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে সোফা সহ আরো অনেকেই, কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না আর হাতে বেশি দিন সময়ও নেই। তাই এডমিশন নেওয়ার সাথে সাথে তাদের ক্লাস শুরু করে দেওয়া হয়। ক্লাস শেষে সোফা তার বান্ধবীদের সাথে বের হয় বাসায় যাওয়ার জন্য। কিন্তু কলেজ থেকে বের হয়ে সোফা পড়ে এক মহা মুসিবতে। গেটের বাহিরে তামিমের গাড়ি রাখা। কাল রাতের পর তামিমের সামনে যাওয়া তো ঠিক মনে করছে না সোফা, কিন্তু তার চাওয়াতে আর কি হবে তো সেটাই যেটা তামিম চাইবে। সোফা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয়। ভাবি সাহেব, ভাই অপেক্ষা করতেছে আমনের লাইগা, জলদি ওঠেন। সোফা এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। কলেজ থেকে তামিমের পার্টি অফিসে বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে। সোফা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকদের সাথে উপরে উঠে যায়। তামিম তখনও মিটিংয়ে ব্যস্ত। সোফাকে করিডোরে বসিয়ে মাহির ভেতরে চলে যায় তামিমের রুমে। ভাই, ভাবি সাহেব আইছে। সোফার আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তাবিব। দ্য মিটিং ইজ ওভার, আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন। তামিমের নিদর্শন মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে। সবাইকে বেরিয়ে পড়তে দেখে সোফা কিছুটা অবাক হয়। সে আসার সাথে সাথে সবাই বের হয়ে যাচ্ছে কেন, কিন্তু আরো অবাক করার বিষয় হলো কেউ সোফার দিকে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে বেরিয়ে পড়ে। সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে সোফার সামনে দাঁড়ায়। তামিম হঠাৎ এসে দাঁড়াতে সোফার হৃদস্পন্দন বেড়ে যায়। তামিম কোনো কথা না বলে সোফার হাত ধরে সোজা তার চেম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে সোফাকে। তোমাকে একটা চুম্মা দিই? জি, থ্যাংক ইউ।